আসসালামু আলাইকুম দর্শক, এখনকার বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতিসংঘ অফিসে হামলা চালালো তালেবান, এক পুলিশ সদস্য নিহত। জাহাজে হামলায় ইরানকে দোষারোপ করল ইসরায়েল, কঠিন প্রতিশোধ নেয়ার হুঙ্কার। নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত আমেরিকা, দাবি চীনের। নারী বন্দীদের উপর অত্যাচার চালাচ্ছে ইসরায়েল, বলছে পিএলও। জীবিত আছেন গাদ্দাফির ছেলে, প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত। এবং সবশেষ জানাবো, ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক। আফগানিস্তানের হেরাতে জাতিসংঘের অফিসে শুক্রবার হামলা হয়েছে। হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং নিরাপত্তা বাহিনীর কয়েকজন আহত হয়েছে। আফগানের জাতিসংঘ মিশনের কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অতি সম্প্রতি জাতিসংঘের এক কর্মকর্তার তালেবানকে একঘরে করে দেওয়ার হবে এমন বক্তব্যের পর এই হামলা হলো। তলো নিউজ জানিয়েছে এই খবর। তবে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলার সঙ্গে তারা জড়িত নয়, তবে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন জাতিসংঘ কার্যালয়ে তারা হামলা চালাননি। জাতিসংঘ এই হামলার নিন্দা করেছে। সংস্থাটি বলছে আফগান সরকার বিরোধী পক্ষ এই হামলা করেছে। হেরাতের একটি সূত্র জানাচ্ছে হামলায় নেতৃত্ব দিয়েছে তালেবান। জাতিসংঘ বলছে হামলার ঘটনা কারা ঘটিয়েছে শিগগিরই তা শনাক্ত করা হবে এবং হামলায় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে। আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ডোব্রোহ লিওন্স বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে হামলা খুবই দুঃখজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রথম নিহত কর্মকর্তার পরিবারের দিকে নজর দিচ্ছি এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলায় জাতিসংঘের কোনো কর্মচারী নিহত বা আহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। তার দাবি, হামলায় গ্রেনেড এবং বন্দুক ব্যবহার করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে। এই ডোব্রোহ লিওন্স অতি সম্প্রতি বলেছিলেন জোর করে তালেবান ক্ষমতা দখল করলে তালেবানকে একঘরে করে দেবে জাতিসংঘ। জাতিসংঘ কর্মকর্তা এবং সাধারণ মানুষের উপর হামলা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটা যুদ্ধ অপরাধের শামিল বলে মনে করছে জাতিসংঘ। এরই মধ্যে আফগানের ইউরোপীয় ইউনিয়ন দূত অ্যান্ড্রিয়াস ভন ব্র্যান্ডিট জাতিসংঘ অফিসে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন এই হামলার জন্য তালেবান দায়ী এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওমানের জলসীমায় ইসরায়েলি কোম্পানির তেলবাহী জাহাজে হামলায় 2 নাবিক নিহত হওয়ার ঘটনায় ইরানকে দোষারোপ করছে ইসরায়েল। বৃহস্পতিবারের এই হামলায় নিহত নাবিকদের একজন ব্রিটেনের এবং অপরজন রোমানিয়ার নাগরিক। হামলার পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, হামলার পর তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। হামলার কঠিন প্রতিশোধ নেওয়া হবে বলে তাকে জানানো হয়েছে। আক্রান্ত হওয়ার সময় জাহাজটি উত্তর ভারত মহাসাগরে অবস্থান করছিল। জাহাজটিতে কোনো কার্গো ছিল না। জাহাজটির গন্তব্য ছিল তানজানিয়ার দারুস-সালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহর। যুক্তরাজ্যের রয়্যাল নেভির মেরিটাইম ট্রেড অপারেশনস এক বিবৃতিতে জানায়, ওমান উপকূলের 152 নটিক্যাল মাইল বা 280 কিলোমিটার দূরত্বে একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এটা জলদস্যু সংক্রান্ত কোনো হামলা নয় বলে জানায় তারা। মেরিটাইম ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ রায়াদ গ্লোবাল বলছেন, 1 বছর আগে ইরান ইসরায়েলের সংশ্লিষ্ট একটি হামলার ঘটনার সঙ্গে এই হামলার মিল রয়েছে। ওই সময় ইসরায়েলি জাহাজ হামলা করেছিল ইরান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী লাপিদ বলছেন, ইরানই যে শুধু ইসরায়েলের সমস্যা তা নয়, কিন্তু ইরান সন্ত্রাসবাদ আমদানি করছে, তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং আমাদের অস্থিতিশীল করে তুলছে। খবরে বলা হয়, ওমানের জলসীমায় জাহাজে হামলাটি মূলত ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি মনোভাবের একটি প্রতিক্রিয়া মাত্র। দেশ দুটির মধ্যে একটি ছায়াযুদ্ধ লেগে আছে। উপসাগরীয় জলসীমায় দুই দেশের আধিপত্য ধরে রাখতে চায় দুই দেশ। ইসরায়েলি কোম্পানি জানিয়েছে, হামলায় নিহত ব্রিটিশ নাবিক জাহাজে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। যুক্তরাজ্যের একটি সিকিউরিটি ফার্মের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী চলমান উত্তেজনা, বিশেষ করে আফগানিস্তানের চলমান সংঘর্ষ এবং প্রাণহানির জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চিয়ান বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হতে শুরু করেছে। তিনি বলেন, বাস্তবতা বলছে বিশ্বব্যাপী যত স্থানে উত্তেজনা এবং সংঘাত চলছে তার জন্য সবচেয়ে বড় দায় কিন্তু আমেরিকার, আর আমেরিকা নিজের এই দায় অন্যের ঘাড়ে চাপাতে সিদ্ধহস্ত। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আফগানিস্তানে সংঘাত শুরুর সমস্ত দায় আমেরিকাকেই মাথা পেতে নিতে হবে। আফগান সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন ঘোষণা করে উ চিয়ান বলেন, আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার লক্ষ্যে
কাবুলের প্রতি বেইজিংয়ের পূর্ণ সংহতি প্রকাশ করেছে। এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দেশটি থেকে হঠাৎ করে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দায়ী। এর ফলে আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট হওয়ার পাশাপাশি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কারাগারে ফিলিস্তিনি নারীদের উপর নানা ধরনের নির্যাতন চালানোর অভিযোগ করেছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও পরিচালিত বন্দী এবং সাবেক বন্দীদের জন্য গঠিত বিশেষ কমিশন। গত বৃহস্পতিবার তারা এই অভিযোগ করে। গ্রুপটি দাবি করে 40 জন নারী বন্দী কারাগারে নিজেদের উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতন এবং নৃশংস জিজ্ঞাসাবাদের কঠিন অভিজ্ঞতা বর্ণনা করেন। নারী বন্দীরা সেখানে নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হন, এমনকি তারা মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হন। উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরের জেনিনে আটক থাকা 50 বছর বয়সী মোনা কাদানের সাক্ষ্য উদ্ধৃত করে গ্রুপটি জানায়, তিনি 3 মাস আগে মুক্তি পান। প্রতিদিন সকাল 8:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। সেটি শেষ হতো ভোর 4টায়, অর্থাৎ অব্যাহতভাবে 22 দিন তাকে দৈনিক 20 ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এই দীর্ঘ সময় তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হতো। জিজ্ঞাসাবাদে ইসরায়েলি তদন্তকারীরা তার পুরো পরিবারের সদস্যকে আটক করার কঠিন হুমকিও দিত। কাদান জানান, কারাগারে তাকে একটি নোংরা সেলে রাখা হয়েছিল। সেটা ছিল স্যাঁতসেঁতে এবং দুর্গন্ধময়। পরিষ্কারের জন্য সরঞ্জাম চাইলেও তা দেয়া হতো না। কাদান মোট 6 বার ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। তিনি 8 বছর ইসরায়েলের কারাগারে আটক ছিলেন। বর্তমানে ইসরায়েলের কারাগারে 4850 জন ফিলিস্তিনি বন্দী রয়েছে। এদের মধ্যে 40 জন নারী এবং 225 জন শিশু। এদের মধ্যে 540 জন কোনো অভিযোগ ছাড়াই দেশটির কারাগারে বন্দী রয়েছে। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুয়াম্মার আল গাদ্দাফির সন্তান সাইফ আল ইসলাম জীবিত আছেন। সম্প্রতি তিনি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে লিবিয়া এবং নিজের নানা বিষয়ে কথা বলেন। আগামীতে লিবিয়ার নেতৃত্ব দিতে চান বলেও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন সাইফ। দীর্ঘদিন পর আলোচনার লিবিয়ায় সাবেক প্রধানমন্ত্রী গাদ্দাফির সন্তান সাইফকে নিয়ে হচ্ছে। অনেকে ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই, কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে সম্প্রতি রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে নাফুস পার্বত্য অঞ্চলের জিনতান মালভূমি এলাকায় প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের কাছে নিজের পরিকল্পনার কথা জানান গাদ্দাফির ছেলে। তিনি বলেন, বেঁচে থাকা এবং তার রাজনীতিতে ফেরার ইচ্ছে নিয়ে শুক্রবার প্রতিবেদনের পর তোলপাড় নানা মহলে। সাংবাদিক সাইফকে জিজ্ঞেস করেন তিনি বন্দী কিনা। জবাবে সাইফ বলেন তিনি এখন মুক্ত এবং রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন। 1 দশক আগে যারা তাকে গ্রেপ্তার করেছিল, পরে তারা হতাশ হয়ে পড়ে। একসময় সেই বিপ্লবীরা উপলব্ধি করে সাইফ তাদের শক্তিশালী মিত্র হতে পারে। সাইফ বলেন, আপনি কল্পনা করতে পারেন যারা আমাকে বন্দী হিসেবে পাহারা দিয়ে রাখার কথা ছিল তারা এখন আমার ভালো বন্ধু। বাবা গাদ্দাফি হত্যার পর তাকেই লিবিয়ার পরবর্তী উত্তরসূরি ভেবেছিলেন অনেকেই, কিন্তু তা হয়ে ওঠেনি। গাদ্দাফির 7 সন্তানের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন 3 জন। 2011 সালে বিদ্রোহীদের হাতে প্রধানমন্ত্রী গাদ্দাফি খুন হওয়ার একদিন পর সাইফও ধরা পড়েন। সংবাদ মাধ্যমটিকে সাইফ জানিয়েছেন লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। বলেন, আমি 10 বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে রয়েছি। ধীরে ধীরে ফিরে আসতে হবে, জনগণের মন জয় করতে হবে। স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে তুরস্ক। মাইলের পর মাইল বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছেন কমপক্ষে 4 জন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। গত কয়েকদিন ধরেই দাবানলে পড়ছে তুরস্কের বিভিন্ন জায়গা। তীব্র দাবদাহে অনেক বনে আগুন ধরে গেছে। হেক্টরের পর হেক্টর বনভূমি জ্বলছে। দেশটির 1000-এর বেশি স্থানে এখনও আগুন অব্যাহত রয়েছে। দমকা বাতাসে পরিস্থিতি অনুকূলে আনতে ভুগতে হচ্ছে দমকল কর্মীদের। প্রায় 60টি বনে গত 2 দিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে 45টি বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমন পরিস্থিতিতে শুক্রবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, দাবানল সামাল দিতে অগ্নি নির্বাপন বিমান বাড়ানো হয়েছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেন থেকে 5 থেকে 6টি বিমান যোগ দিয়েছে। এই বিপদে আজারবাইজানও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরও জানান, 1000-এর বেশি পয়েন্টে দাবানল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে। আমাদের অবকাশ যাপনের জন্য আকর্ষণীয় স্থান মৌলা প্রদেশের মারমারিসেও দাবানলের খবর পাওয়া গেছে। তুর্কি সরকারের তথ্য মতে 1080টি পানির ট্রাক, 280টি জলবাহী ট্যাঙ্কার এবং 10,550 জন দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। এছাড়া 4000-এর বেশি প্রযুক্তি কর্মীও নিরলসভাবে পরিশ্রম দিচ্ছেন।